1 বছর হয়ে গেল আমার বাচ্চার দাঁত বেরোচ্ছে না। তুমি আজ অবধি দেখেছো কোনো মানুষের দাঁত বেরোয়নি? আমি এইটুকু বলতে চাই যে সমস্ত মায়েদেরকে, যে যখনই একটা শিশু জন্মাচ্ছে সে কিন্তু ব্রেস্ট ফিডের উপর আছে। ফার্স্ট 6 মান্থস মোটামুটি ডাক্তাররা বলে জলও দেবেন না, খালি মায়ের দুধই খাবে। কিন্তু সেই সময় সকাল আর রাত্রিতে কিন্তু ইট ইজ ভেরি নেসেসারি যে ওই গাম প্যাডসও ক্লিন করা হয়। তো তাই জন্য জন্মাবার থেকে খালি যখন মাড়িতে কিচ্ছু নেই তখন অবধিও কিন্তু গজ পিস দিয়ে আমি সাজেস্ট করবো যে মায়েরা যেন পরিষ্কার করে। কোনো বাচ্চাকেই আমি সাজেস্ট করি না কি চকলেট খেও না। কত লোক তো আসেই ডেন্টাল ট্রিটমেন্ট করাতেই 5 মিনিট আগে মুড়ি খেয়ে এসে গেল, বা বাচ্চাকে যে তাড়াতাড়ি খেয়ে নে, গিয়ে তো ট্রিটমেন্ট হবে তারপরে তুই খেতে পারবি না, ঠুসে ওকে খাইয়ে দিল। ব্রাশ অ্যাজ অ্যাডভাইসড, মানে এরম নয় কি খালি বুলিয়ে দিলাম বা টুথপেস্ট গিলে নিলাম। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি 90.4 গীতাঞ্জলি রেডিওতে, শিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশনে। আমি আপনাদের সঙ্গে আছি শাগুফতা, এবং সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি রেডিওর বিশেষ নিবেদন ভালো আছি ভালো থেকোতে, যেখানে আজকে আমরা কথা বলবো একটা বিশেষ টপিকের ওপর, শিশুদের নিয়ে, শিশুদের ওরাল হেলথ, তাদের দাঁতের যত্ন, পরিচর্যা, সব কিছু নিয়ে কথা বলবো। কারণ আজকে আমাদের সঙ্গে আছেন যে বিশেষ অতিথি ডাক্তারবাবু, তিনি ডক্টর সোনালী সাহা, পিডিয়াট্রিক ডেন্টিস্ট। নমস্কার। নমস্কার। কেমন আছেন ম্যাডাম? খুব ভালো আছি, খুব ভালো আছি। থ্যাংক ইউ। তোমাদের এত সুন্দর একটা গেট আপ নিয়েও আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানুষজন অবধি আমরা পৌঁছতে পারবো হোয়াট উই ওয়ান্ট টু সে। অ্যান্ড হ্যাঁ, শিশুদের নিয়ে যত্ন তো হয়ই না, অ্যাটলিস্ট ওরাল হেলথ নিয়ে ইট ইজ ভেরি মাচ আন্ডার রেটেড। তো তোমরা যে এত ভালো একটা ইয়ে নিয়ে আসছো অ্যান্ড ফর কমিউনিকেটিং সবার সঙ্গে, তাই জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাকেও ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা করতে চাইছি, এই যে প্রথমেই কথার মাধ্যমে উঠে এলো বাচ্চাদের ওরাল হেলথ নিয়ে আমরা ভাবি না, প্রথমেই আসি যে কি কি করা উচিত চাইল্ড ওরাল হেলথটা মেনটেন করার জন্য, সেটা যদি একটু স্পষ্ট করে এবং একটু ভালোভাবেই সবাইকে বুঝিয়ে দেন। হ্যাঁ, এখন দেখো, প্রথম হচ্ছে যে বাচ্চাদের, যেটা আমরা জানি, সবাই জানে যে বাচ্চাদের দুধের দাঁত বেরোয়। অ্যান্ড ফর এভরিবডিজ ইনফরমেশন, আমাদের 20টা দুধের দাঁত বাচ্চার মুখে থাকে। অ্যান্ড যখন আমরা বড় হই, বাই দি এজ অফ 14 আমাদের মুখে সব পার্মানেন্ট দাঁত, তো পার্মানেন্ট দাঁত আমাদের মুখে হচ্ছে 32টা। অ্যান্ড বাই চান্স এর জন্য এটাকে একটু ইয়ে করার জন্য, বিকজ আমি পেডিয়াট্রিক ডেন্টিস্ট, তাই জন্য আমি আমার ক্লিনিকের নামও 20/32 রেখেছি, বিকজ আই এম আ পেডিয়াট্রিক ডেন্টিস্ট। আর 20 অর্ধেক লোক জানেও না যে কটা দুধের দাঁত থাকে। আর আরেকটা জিনিস যেটা, সেটা সবাইকেই আমি বলতে চাই যে ওই দুধের দাঁত সব শুরু হয় বেরোনো বাই 6 মান্থস, 6 মাসের বাচ্চার শুরু হয়। আর ইট ইজ কমপ্লিটলি ইরাপ্টেড, সবগুলো 20টা দাঁত মুখে আমরা পাবো মোটামুটি 2.5 বছর বয়সে, 2.5 থেকে 3-এর মধ্যে সব দুধের দাঁত এসে যায়। আর পার্মানেন্ট দাঁত আসা শুরু করে 6 ইয়ার্স এজে, দ্য ফার্স্ট পার্মানেন্ট টুথ। ইদার এটা সামনের দুটো, বা ইট ইজ দ্য লাস্ট, যেটাকে আমরা ফার্স্ট মোলার টুথ বলি। যতগুলো দুধের দাঁত আছে তার ঠিক পিছনেই ওটা বেরোয়। তো অনেকেরা দে মিস্টেক ইট কি ওটাও একটা দুধের দাঁত, কিন্তু ওটা হচ্ছে পার্মানেন্ট ফার্স্ট মোলার, যেটা 6 বছর বয়সে বেরোয়। আর সে যতদিন জীবিত থাকবে সেই দাঁতটা ততদিন মুখে থাকবে। এই জন্য 6 মান্থস এজে যেই দাঁতটা বেরোচ্ছে, যেটা দুধের দাঁতটা বেরোচ্ছে, আর যখন বাচ্চা জন্মাচ্ছে, তো জন্মানো থেকে 6 মান্থস অবধি যতক্ষণ না দুধের দাঁত বেরোচ্ছে তখন কিন্তু ফাঁকা, শুধু মাড়ি আছে, যেটাকে আমরা ডেন্টিস্ট্রির ভাষায় বলি গাম প্যাডস। এবার
আমি এইটুকু বলতে চাই যে সমস্ত মায়েদেরকে যে যখনই একটা শিশু জন্মাচ্ছে সে কিন্তু ব্রেস্ট ফিডের উপর আছে। ফার্স্ট 6 মান্থস মোটামুটি ডাক্তাররা বলে জলও দেবেন না, খালি মায়ের দুধই খাবে। কিন্তু সেই সময় সকাল আর রাত্রিতে কিন্তু ইট ইজ ভেরি নেসেসারি যে ওই গাম প্যাডসও ক্লিন করা হয়। এখন কিভাবে কি ক্লিন করা হয়, অনেক আমরা গজ পিস জানি, পাই। গজ পিসকে জাস্ট আঙ্গুলের মধ্যে মা যদি জাস্ট ঘুরিয়ে নেয় করে ভালো করে গাম প্যাডসগুলো পরিষ্কার করবে। এবার অনেকেরাই জিজ্ঞেস করতে পারে কি দরকার, কিছুই তো নাই এইটা আমি বলতে চাই যে যখন একটা শিশু জন্মাচ্ছে তার মুখের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া তারাও আছে। এবার ওই ব্যাকটেরিয়াগুলোর মানে সমস্ত কিছু থাকা খাওয়া সব কিছু কিন্তু মুখের ভিতরেই। ওরাও বসে আছে যে কখন দাঁত বেরোবে, দাঁতের উপরে কিছু জন্মাবে বা উপরে একটা পরত পড়বে আর আমরা তার উপরেই খাবার দাবার খাবো। তো সেই একই আমরাও যেরকম একটা উইকের পর ভাবি এই এখন গিয়ে অনেক বাড়ির খাবার হলো, এবার গিয়ে একটু রেস্টুরেন্টে খাই, তেমনি এরাও ঠিক তাই। দে আর ওয়েটিং কি 6 মাসের মধ্যে কবে হবে। এবার যখনই আমরা এই 6 মান্থস ধরে ক্লিনিংটা কেন করছি, কারণ এই লেয়ারটা আস্তে আস্তে যেন গাম প্যাডসের উপরে জমে না বসে। যেই এটা জমে বসবে তখনই যেই দাগটা ইরাপ্ট করবে তার উপরে এটার কলোনাইজেশনটা অনেক বেশি হবে। তো তাই জন্য জন্মাবার থেকে খালি যখন মাড়িতে কিচ্ছু নেই তখন অবধিও কিন্তু গজ পিস দিয়ে আমি সাজেস্ট করব যে মায়েরা যেন পরিষ্কার করে, কারণ তখন ওরা খালি ব্রেস্ট ফিডের উপরে আছে। আর যেই ফার্স্ট দাঁত বেরোলো বাই 6 মান্থস অফ এজ, 6 কারোর 7 কারোর 8, অনেকেরা এসে বলেন যে 1 বছর হয়ে গেল আমার বাচ্চার দাঁত বেরোচ্ছে না। কিন্তু আর এই প্রশ্নটা আমিও আমার পেডিয়াট্রিশিয়ান রেসপেক্টেড ডক্টর শ্যামল হাজরা স্যারকেও গিয়ে করেছিলাম বিইং আ ডেন্টিস্ট, যে আমার মেয়ের একটাও দাঁত বেরোচ্ছে না স্যার, 9 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল। তখন স্যার খুব হেসে বলে এই একটা ডেন্টিস্ট তুমি আমাকে জিজ্ঞেস করছো? বললাম না স্যার কেন বেরোচ্ছে না? তো বললো খাওয়া দাওয়া খাওয়া ঠিক বেরোবে, তুমি আজ অবধি দেখেছো কোনো মানুষের দাঁত বেরোয়নি? এই করে স্যার আমাকে বলে। আর আজ অবধি আমি স্যারকেই মানে সব কিছুই মানে ওয়ান্ডারফুল পেডিয়াট্রিশিয়ান উনি আর কি। যাই হোক, যেই সময় আর কাউন্সিলিংয়েরও তো দরকার, তো তখন উনি আমাকে খুব কাউন্সিলিংও করেছিলেন। তো ইট মে ভ্যারি 6 মান্থস থেকে 1 ইয়ারের মধ্যে মোটামুটি ফার্স্ট সেকেন্ড দাঁত বেরিয়ে যায়। এবার যেই ওই দাঁতও বেরোলো, বেবি টুথব্রাশ দিয়ে ওই একটা দাঁতকেও কিন্তু ব্রাশ করতে হবে। কারণ আমরা কিন্তু মেন এম হচ্ছে যেই ব্যাকটেরিয়াগুলো আছে তারা যেন কোনো জায়গা না পায় যেখানে ওরা ওদের পচন শুরু করবে। কারণ ওদের জন্য এই ফুড হচ্ছে এমন একটা জায়গা যেখানে দে উইল ডুয়েল, ওরা থাকবে ওখানেই। ওরা যেই ওখান থেকে বসবাস করবে তখন ওরা একটা রিয়াকশন করে অ্যাসিড বের করে, সেই অ্যাসিডটাই কজেস দ্য ক্যাভিটি। ইনামেলটাকে ওই অ্যাসিডটা ইরোড করে, যেটাকে আমরা বলি পোকা লাগা ব্যাপারটা বলি। তো তাই জন্যই ব্রাশিং অ্যাট দ্যাট এজ অলসো, ইভেন আ সিঙ্গেল টুথ। আমি গতকালই একটা বিয়েবাড়িতে গেছি, ওখানে একজন আমাকে বলল যে ম্যাম ওকে কবে থেকে আমি টুথব্রাশ দিয়ে করাবো, যখন পার্মানেন্ট দাঁত আসবে তখন। তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। আমি বললাম এতদিন কি করতেন, ব্রাশ করেন না? না ম্যাম আমি সকাল রাত করাই। আমি বললাম কী দিয়ে? বলে আঙ্গুল দিয়ে মাজিয়ে দিই। তো ব্রাশটাও এমন একটা জিনিস তৈরি হয়েছে যে ব্রিসেলসগুলো আছে, ওই ব্রিসেলসগুলো কিন্তু দাঁতের ফাঁকে ঢুকতে হবে। আর আমি যদি এমনি এরকম এরকম করে মালিশ করি, আমি ময়লাটাকে আরোই কিন্তু চেপে বসিয়ে দিচ্ছি ওর উপরে। তো ময়লাগুলো তো বেরোচ্ছে না, তাহলে ব্রিসেলসগুলোর কাজ কি? কেন এই সিস্টেমটা বেরিয়েছে? তাহলে উল্টো দিক দিয়েই আমি চেপে চুপে করতে পারতাম। তো এটা ব্রিসেলসদেরও কাজ। তখন আই সাজেস্টেড কি এখন আপনি অনেক মানে টাইম তো চলে গেছে, বাট ইমিডিয়েটলি ফ্রম টুডে প্লিজ স্টার্ট ব্রাশিং। অ্যাটলিস্ট টুথব্রাশ নেবেন, একটা পেস্ট। এবার অনেকেরাই জানে না, তাও ফর দেয়ার কি পেস্টের পরিমাণটা কত। যখন আমরা অ্যাডাল্টস উই ব্রাশ, একটা মটরশুঁটির দানার মতন পেস্ট ইজ যথেষ্ট, ঠিক আছে না? কিন্তু যখন একটা বাচ্চা, সে কতটা পেস্ট নেবে? একটা চালের দানার মতন। ইট উইল বি সো লেস। মানে পেস্ট ইজ জাস্ট আ মিডিয়াম, হ্যাঁ না? আমাদের যাতে ভালো লাগে। আমি সাবান লাগাই গায়ে, কিন্তু সেটাই যদি আমি ওই লিকুইড সাবানগুলো নিই, ফিয়ামা আর ওই লাক্স আর ওই সব, ওটা করতে আরোই ভালো লাগে। এদের দুটোরই কাজ একই,
ময়লাই বের করা এটারও কাজ, একটা বার সোপের যা কাজ, কিন্তু হ্যাঁ ধরতে হবে, করতে হবে, আর ওটা কি আরামসে লাগাও মনে হবে একদম বিশাল ব্যাপার। তো সেই জিনিসটাই তো, পেস্ট শুড বি দ্যাট মাচ। আর বাচ্চারা যেহেতু স্পিটিং খুব ভালো করে না, ওরা ইনজেস্ট করে অনেকটা পেস্ট, তো দ্যাট অলসো, বিকজ ফ্লোরাইড বলে একটা জিনিস আছে যেটা অ্যান্টি ক্যাভিটিস তাদের ক্ষেত্রেও, তো উই শুড টেক কেয়ার যে ওরা বেশি ইনজেস্ট না করে, তার জন্য পেস্টটার পরিমাণটা আমাদেরকে খুব পরিমিত রাখতে হবে। এই মোটামুটি হলো যে আমি দেখভাল কবে থেকে শুরু করব। ডে 1 থেকে বাচ্চা জন্মালো, গজ পিস দিয়ে ফার্স্ট দাঁত আসলো, তবে থেকে ব্রাশিং শুরু করব। এখন এই যে 6 মাস থেকে আমার যে দাঁত আসা শুরু করলো, ওরা কিন্তু এই দুধের দাঁতকে রিপ্লেস করা শুরু করলো। তো দুধের দাঁতকে রিপ্লেস করে করে লাস্ট দুধের দাঁত রিপ্লেস হয় মোটামুটি 11-12 বছর বয়সে, 13ও বলতে পারি আমরা। এই গজদাঁত যেটাকে আমরা ক্যানাইন, ওটা গজদাঁত নাম নয়, কিন্তু যেহেতু ওটা এরকম একটা ডগির দাঁতের মতন, তো ওটাকে মানে, বা আমরা ইভেলের মতন এরকমভাবে আমরা বলি ওটাকে গজদাঁত। তো দ্যাট ইজ দ্য লাস্ট টুথ উপরের পাটিতে আসার। এবার অনেকদের মনে হয় যে ওটা একটা এক্সট্রা দাঁত, যদি জায়গা না পায় তখন দাঁতটা একটু উঁচুতে। আর ও কেন উঁচুতে, কারণ হি অর শি যেটাই টুথ ইজ, দ্যাট টুথ ইজ দ্য লাস্ট টুথ। তো ওর সবাই যখন সেটেল হয়ে গেছে, ও তখন বেরোলো, ওর জন্য যেইটুকু জায়গা পড়ে আছে সে আসলো, যদি জায়গা নাই তাহলে সে বাইরের দিকে থাকে। এই আর 14 ইয়ার্সে মোটামুটি আমাদের লাস্ট মোলার টুথ, ফার্স্ট মোলার টুথ আসছে 6 বছর বয়সে, আর 14 ইয়ার্সে সেকেন্ড মোলার টুথ এসে যাচ্ছে। এই সেকেন্ড মোলার টুথ দিয়ে মোটামুটি আমাদের পার্মানেন্ট ডেন্টিশন কমপ্লিট হয়। কিন্তু এই 32টার মধ্যে 4টে কিন্তু আক্কেল দাঁত, 8 নাম্বার দাঁত। সাম আর ব্লেসড, ওদের আসে না, কষ্টও দেয় না। সাম আর নট ব্লেসড, ওদের আসে, খুবই কষ্ট দেয়। আর আক্কেল দাঁত হ্যাঁ যখন আসে তখনও কষ্ট দেয়। অনেকদের মোটামুটি 32 মানে 30-40 এই বয়সেও কষ্ট দিচ্ছে, হয়তো আগে দেয়নি এখন দিয়েছে। তো ওই আক্কেল দাঁতগুলো নিয়েই কিন্তু আমাদের 32টা দাঁত পুরো হয়। এই হলো মোটামুটি হচ্ছে। আর যত্ন, হ্যাঁ দুধের দাঁতের যত্ন যতটা ইম্পর্টেন্ট, পার্মানেন্ট দাঁতের যত্ন ততটা। ইনস্টেড আমি আদার ওয়ে বলবো, পার্মানেন্ট দাঁতের যত্ন যতটা ইম্পর্টেন্ট, দুধের দাঁতের যত্ন আমার মনে হয় ডাবল ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন আসে যে অনেকেই মনে করেন যে দুধের দাঁত তো এসে তো ইভেনচুয়ালি একদিন পড়েই যাবে, সেটাকে কি যত্ন করা এতটা উচিত হবে? গুরুত্ব কিন্তু পায় না দুধের দাঁত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ আসলে কি, মানে দুধের দাঁতের ওরা একটা জায়গা নিয়ে বসে আছে, তো আর প্রতিটা দুধের দাঁতের নিচেই কিন্তু পার্মানেন্ট দাঁতগুলো আছে। আমরা যদি লক্ষ্য করি সামনের দাঁতগুলো, যখনই আমরা দেখি পিছন থেকে একটা দাঁত এসে গেছে, সামনের দাঁতটা নড়া শুরু করে, বা নিচের দাঁতটা যখন ওকে নাড়া দেয় তখনই ওই সামনের দাঁতটা নড়ছে। তো প্রতিটা দাঁতের নিচে কিন্তু একটা দাঁত অলরেডি রেডি তৈরি বসে আছে। এবার ধরুন আমি একটা দাঁত পিছনের কয়েসের দাঁতেই তো বেশি ক্যাভিটিস হয়, পিছনের একটা কয়েসের দাঁত তুলে ফেললাম। এবার অন্য জায়গায় মানে অন্য দাঁতগুলো তারা কিন্তু ওই ফাঁকা জায়গাটাকে ফাঁকা রাখবে না। আমি যেরকম বাসে উঠে আই সার্চ ফর এ ফাঁকা জায়গা, আমি উঠবো, আমি ফাঁকা জায়গা দেখবো, না পেলে আমি কারোর ঘাড়ের উপরে গিয়ে চাপলাম, কিন্তু আগে আমি খুঁজবো তো যে একটা ফাঁকা জায়গা আছে কিনা। ফাঁকা জায়গা যেই নেই তখন আমরা কিন্তু যে কোনো সেখানে আমরা গিয়ে ঠেসে ঠুসে বসে পড়ি। সেম উইথ দ্য দাঁত, আমি ওকে কাউকে যদি বিফোর টাইম তুলে দিচ্ছি, তার নিচে কিন্তু একটা পার্মানেন্ট অলরেডি আছে। আর সে জানে ভগবানের সৃষ্টি অনুসারে কি আমাকে 10 বছর বয়সেই আসতে হবে। ওর যখন আসাটা শুরু হচ্ছে, ও চায় যে তার সামনের দাঁতটা হিলে যাবে, ওর জন্য জায়গা তৈরি করে দেবে। কিন্তু বাই চান্স যদি আমি এই দাঁতটাকে ধরুন 8 বছর বা 7 বছরে তুলে দিয়েছি, ও যখন আসছে এবার ফাঁকা জায়গা, তার পিছনের দাঁত তার সামনের দাঁত ভাবলো বাহ আমাদের তো অনেক বড় প্লেগ্রাউন্ড, লেটস কাম, ওরা এসে কিন্তু ওই জায়গায় অকুপাই করে নিল। এবার যে আসছে সে তো দেখলো তার স্পেসই নেই, কেউ নড়লো না, তখন সে কিন্তু টেরা ব্যাকা তৈরি হবে বা ইরাপ্ট করবে এমন একটা জায়গায় উইচ ইজ নট মেন্ট ফর হিম। এবার যেই ও ইরাপ্ট করলো টেরা ব্যাকা জায়গায়, তখনই কিন্তু আবার ব্রেসেসের প্রয়োজন পড়ে যায়। এবার সেটা আলাদা, আপনি দেখবেন কত লোকেরা কত বাচ্চারা ব্রেসেস পরে আজকালকার দিনে, তো ইট ইজ ভেরি
কমন বলবো, আবার অনেকেরা আজকালকার পিয়ার গ্রুপ ওরা চায় ব্রেসেস, যে স্টাইল Like a স্টেটমেন্ট trend. টাইপ, হ্যাঁ ওরকম টাইপ। তো তখন কিন্তু আমরা বুঝছি না যে আমি তুলে দিলাম দাঁতটা, কোনো এটার ভ্যালিউ নেই, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি ডেকে আনছেন যে আপনি অর্থোডন্টিক ট্রিটমেন্ট আর তার লাগানো ব্রেসেস লাগানো এই ট্রিটমেন্টটাকে আপনি ডেকে আনছেন। টু প্রিভেন্ট দ্যাট ক্রাউডিং, ল্যাক অফ স্পেস, এখানে ওখানে, ওটাকে আমরা ম্যাল অক্লুশন বলি। অক্লুশন হচ্ছে খুব সুন্দর একটা যেখানে দাঁতে দাঁত লেগে আছে, ম্যাল অ্যালাইনমেন্ট হয়ে যাওয়া, সেই জিনিসটা তো আমি চাই না। অ্যান্ড ওয়াই টু ইনভাইট সামথিং উইচ ইজ নট রিকোয়ার্ড। ওই জিনিসটাই যত্ন যদি আমি দুধের দাঁতের করে নিই, তাহলে আই ডোন্ট নিড দ্যাট ট্রিটমেন্ট ইন দ্য লং রান। অ্যান্ড ব্রেসেস লাগানো, ইটস অলসো নট অ্যান ইজি অ্যাফেয়ার, ইট ইজ কোয়াইট কস্টলি। তাই জন্য আমি বলি যে দুধের দাঁতের এইগুলো ইম্পর্টেন্স। আরেকটা জিনিস যেটা চুইংয়ের ভীষণ প্রবলেম হয়ে যায়, আমি একটা বাচ্চাকে 6 বছর বয়সে একটা দুধের দাঁত তুলে দিলাম, আর যেগুলো আমরা তুলছি সেইগুলো কিন্তু সব কয়েসের দাঁত, যেটা দিয়ে বাচ্চাটা চিবোচ্ছে। তো সে কি দিয়ে চিবাবে আলটিমেটলি? যেই সে চিবাবে ভালো নয়, তারপরে কিন্তু তার নিউট্রিশনের প্রবলেম হবে। তখন মা বাবারা বলে ভিটামিন লিখে দিন না, আমি খাইয়ে দিই। তো হোয়াট ইজ দ্য ইউজ যদি আমি ওর ফাংশনিং অফ টিথ, আমার চুইং ইজ ওয়ান ফাংশন, ফোনেশন ইজ ওয়ান ফাংশন, এস্থেটিক্স ইজ ওয়ান ফাংশন। কত বাচ্চাদের সামনের দাঁতই নেই, তো সেই বাচ্চাগুলোর আবার আমাকে দেখতে হবে, ওরা স্কুল যায়, এই তোর তো দাঁত নেই, তো সামনের দাঁত ফোকলা, এই তো দ্যাট ইজ অলসো ওয়ান সাইকোলজিক্যাল প্রেশার। তো এই জিনিসগুলো যদি আমি ছোট বাচ্চাদের মানে মায়েদের বা বাবাদের বলি যে একটু সতর্ক হন রিগার্ডিং ডেসিডুয়াস দুধের দাঁত, তাহলে ইট উইল প্রিভেন্ট আ লট অফ প্রবলেমস লেটার। যেটা এখন আমি প্রিভেন্ট করতে পারি, সেটা ওয়াই নট, রাদার দ্যান ডুইং আ ট্রিটমেন্ট লেটার অন। এই জিনিসটাও মানে দ্যাটস ওয়াই ডেসিডুয়াস টিথ বা দুধের দাঁত ইজ সো ইম্পর্টেন্ট। একদমই ভেবে দেখা তো দরকার। নতুন যারা বাবা মায়েরা, তাদেরকে কি বলবেন যে একটা বাচ্চার ঠিক কোন বয়সে ডেন্টিস্টের কাছে আসা উচিত রেগুলার চেক আপের জন্য? হ্যাঁ, মানে আমরা বলি যে দ্য ডে দ্য ফার্স্ট টুথ ইরাপ্টস, যেই দিন প্রথম দাঁত আসলো মুখে, ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট। বলবেন কেন, কেন যাব, আমি তো পেডিয়াট্রিশিয়ানের কাছেই যাই। আপনি পেডিয়াট্রিশিয়ানকে ভিজিট করছেন ফর ইমিউনাইজেশন, কিছু পেটে ব্যথা হলো, এই হলো, তো ইউ আর ইন কন্টিনিউয়াস টাচ, বাট উইথ আ ডেন্টিস্ট ইউ আর নট ইন টাচ। তো ডুজ অ্যান্ড ডোন্টস কিন্তু একটা ডেন্টিস্ট যে নিয়ার বাই আছে সে কিন্তু আপনাকে গাইড করবে কি খাবেন। এবার আমরা চোখের যত্ন নিচ্ছি, আমি গালের স্কিনের যত্ন নিচ্ছি, সব কিছু নিচ্ছি, কিন্তু যে 20টা দাঁত আছে তার যত্ন আমরা জানছি না। উই নো, অ্যান্ড আমরা অ্যাজ অ্যাডাল্টসও আপনি ভাবুন যে কজন ব্রাশ করে একদম আয়না দেখে, টাইম দেখে, প্রতিটা দাঁতে ফাঁকে ফাঁকে সব ঢুকছে কিনা, ময়লা বেরোচ্ছে। ইট ইজ জাস্ট কি আমাকে করতে হবে, না সকালে ব্রাশ, ইট ইজ আ ওয়ার্ক, ইয়া সেই জিনিসটা। তো এই জন্য আমি বলি যে অ্যান্ড ফার্স্ট বার্থডে যখন হবে, ধরুন ফার্স্ট দাঁত ইরাপ্ট করলো, ইউ হ্যাভ নট কন্ট্যাক্টেড, একটাই তো দাঁত এসছে, আবার কেন ফিস দিয়ে দেখাবো, কিন্তু বাই ফার্স্ট বার্থডে দ্যাট শুড বি ইয়োর ফার্স্ট ডেন্টাল ভিজিট। আপনার বার্থডে হলো, ইউ বিকাম 1 year old, ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট, বিকজ আনাদার 1.5 টোটাল 2.5 বছরের মধ্যে কিন্তু 20টা দাঁত আপনার এসে গেছে। তো অলওয়েজ হি অর শি উইল গাইড ইউ, ডেন্টিস্ট উইল গাইড ইউ কি এই করবেন। অ্যান্ড রেগুলার, ইট ইজ কি বাচ্চা কি বড়, রেগুলার ইন আ ইয়ার ইউ শুড হ্যাভ আ ডেন্টাল ভিজিট, কারণ আমাকে চেক আপ করাতে হবে জিনিসগুলো। আমার দাঁতের যত্ন তো আমাকে নিতেই হবে। ফর দ্যাট দেখুন আমরা ব্লাড টেস্ট করি, বছরে একবার তো করিই করি, ব্লাড টেস্ট করব, চোখের চেক আপ করাবো, কখনো কখনো গিয়ে আমরা স্কিনের এই এখানে একটা কালো বেরোচ্ছে, এখানে একটা, এই জিনিসও করব। তো এই জিনিসগুলো যখন আমি করছি তখন ওয়াই নট আ ডেন্টাল চেক আপ। তো ডেন্টাল চেক আপ অ্যাটলিস্ট যেখানে যে আছে, ভিজিট আ ডেন্টিস্ট ওয়ান্স ইন আ ইয়ার, গেট ইয়োর টিথ চেকড। একদমই। এখানে আরেকটা প্রশ্ন আসে, যে বাচ্চার প্রথম দাঁত বেরোচ্ছে, সে বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে, এবং আমরা এখন দেখছি যে বাজারে অনেক রকম টিথার পাওয়া যাচ্ছে যেগুলো সুদ করছে গাম প্যাডগুলোকে, ঠান্ডা করে ওটা দেওয়া হচ্ছে। সেইগুলো কি বাচ্চার জন্য সেফ, নাকি এটা সাবস্টিটিউট কিছু ন্যাচারাল জিনিস হতে পারে?
না, ন্যাচারাল জিনিস বলতে আমরা কি বলি, আগেকার দিনে যেগুলো ছিল, আমরা যখন টিদিং হয়, ইট ইজ নোটেড কি এটার জন্য ওই সময়ে বাচ্চা যা পায় তাই মুখে দেয়, তখন এটা একটা জিনিস উইচ লিডস টু ডায়রিয়া। তাই জন্য টিদিং এর সময়ই ডায়রিয়া ইট ইজ রিলেটেড, বিকজ ও যা নোংরা পাচ্ছে সেটা সমেত, সেটাই, বা কিছু একটা চামচও পেলো, ইট ইজ অন দ্য ফ্লোর, ও মুখে দিচ্ছে, তখন আমরা বুঝি ইট ইজ রিকোয়ার্ড কি হ্যাঁ ওর টিদিং এর প্রবলেম শুরু হচ্ছে। আর টিদিং যখন হয়, টেম্পারেচার হলো, রেডনেস, সোরনেস, তখন আমরা ঠান্ডা যেভাবে দিতে পারি, আমি পলিপ্যাকেও যদি জল ভরে আই ক্যান পুট ইট, সেটাও আমার কাজে দেবে, বা কোনো প্লাস্টিক লম্বা লম্বা করে জল ভরে ওটাকে বরফ করে সেটাও কাজে দেবে। টিথার্স তো সবাই কিনতে পারে না, তো ইট ইজ জাস্ট কি বিদেশের আমরা যাই হোক মানে মনে করি যে ওরা যা করেছে আমরাও তাই একটু ফলো সেটাই, করে নিই। তো ইট ইজ ফর ওয়ান ক্লাস, ইট ইজ আ গুড থিং, পুট ইট ইন, কিপ ইট ইন দ্য রেফ্রিজারেটর, ইউজ ইট, কারণ ওই সময় এত রেডনেস, এত ইনফ্লামেশন হয়ে আছে, তো দ্য টেম্পারেচার শুড গো ডাউন ইন দ্যাট এরিয়া। বাট হ্যাঁ, আমি তো আজ অবধি মানে আমার বাচ্চার তো আমি টিথার ফিতার কিছু ইউজ করিনি। হ্যাঁ, যদি মানে ইট ইজ আ ইয়ে কি নট ম্যান্ডেটরি, কিন্তু ওই সময় ঠান্ডা, আপনি একটা চামচও যদি ঠান্ডা করে ওই জায়গাটায় ধরেন, ও তো ওর মতন চিবাবে, দ্যাট উইল অলসো সাফাইস, মানে কিছু নয় যে দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। একদমই। যখন বাচ্চার সব দাঁত হয়ে গেল, বেরিয়ে গেল, হি অর শি ইজ নাও 6 years old, সে প্রচুর চকলেট খাচ্ছে, এই যে এবার একটু চকলেটের দিকে, একটু সুগারের দিকে যাচ্ছে, সেই সময় ক্যাভিটির চান্সেসটা বেশি থাকছে, কারণ কিভাবে সে ব্রাশ করছে সেও জানে না, তার বাবা মাও হয়তো দেখতে পাচ্ছে না কাজের ক্ষেত্রে, সে স্কুলে যাচ্ছে, চকলেট খেয়ে নিচ্ছে, দিয়ে ব্যাস দাঁতে পোকা, কি করবে সেই সময়টা, কিভাবে বাঁচাবে নিজেকে? হ্যাঁ, যেটা প্রথমে বললাম যে একটা রেগুলার ডেন্টাল চেক আপ, হ্যাঁ, আর সেকেন্ডলি আমি কোনো বাচ্চাকেই আমি সাজেস্ট করি না কি চকলেট খেও না, এনিথিং ইন দ্যাট সর্ট উইচ ইজ স্টিকি, সেই জিনিসকেই আমি বারণ করি। ইট ক্যান বি আ বার্গার, ইট ক্যান বি ব্রেড, ইট ক্যান বি পিৎজা, এনি রিফাইন্ড কার্বোহাইড্রেট, লুচি, পরোটা, এই জিনিসও যখন আমরা খাচ্ছি না, ইট স্টিক্স টু দ্য টুথ। তো এই জিনিস যেটা তোমার মানে দাঁতে স্টিক করে থাকবে, again that becomes a playground for the জীবাণু, ব্যাকটেরিয়া। ওদেরকে এই জিনিসটাই চাই যে কোনো একটা এরিয়াতে কোনো খাবার জমে আছে, তাই জন্য চকলেটকে কেন বদনাম করা হয়। এবার আইসক্রিম অতটা নয় হানিকারক, কারণ ওটা তো থেকে থাকবে না, ওটা দুধের মতন হয়ে ওটা গলে চলে গেল, কিন্তু একটা পিৎজা বা বার্গার হানিকারক। পাউরুটি ইন দ্যাট সে, কত লোক তো আসেই ডেন্টাল ট্রিটমেন্ট করাতেই 5 মিনিট আগে মুড়ি খেয়ে এসে গেল, বা বাচ্চাকে যে তাড়াতাড়ি খেয়ে নে, গিয়ে তো তো ট্রিটমেন্ট হবে, তারপরে তুই খেতে পারবি না, ঠুসে ওকে খাইয়ে দিল। কিন্তু ম্যাম আমি তো কুলকুচি করিয়েছি, কিন্তু কুলকুচি করালে যে কতটা জীবাণু মানে কতটা খাবার পার্টিকেলস বেরোচ্ছে দাঁত থেকে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অনেকেরাই বলে আমার তো বাচ্চা 2বার ব্রাশ করে, আমি নিজে 4বার ব্রাশ করি, আমি যতবার খাই ততবার ব্রাশ করি, কিন্তু ব্রাশিং ইজ নট ইম্পর্টেন্ট, হাউ ইউ আর ব্রাশিং ইজ ইম্পর্টেন্ট। হাউ ইউ আর ব্রাশিং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি আমার ব্রিসেলসগুলো আসল জায়গায় ঢুকছে কিনা, দুটো দাঁতের ফাঁকে আমার ব্রিসেলসগুলোকে ঢুকতে হবে, আপ ডাউন মোশন করতে হবে, যাতে ব্রিসেলসগুলো প্রতিটা ফাঁকে ঢুকে ময়লাটা, ইট ইজ জাস্ট আ ঝাড়ু। আমরা ঝাড়ুকে কোন কোনায় কোনায় কেন ঢোকাই, আমি যতটা আমার প্লেন ফ্লোরকে করি তার ফাঁক ফুকগুলোই আমরা বলি, কাজের মেয়েদেরও বলি যে এই ফাঁকগুলো পরিষ্কার করার, কারণ দ্যাট ইজ দ্য প্লেস ওয়্যার এভরিথিং ইজ দেয়ার, মানে নোংরাগুলো জমে আছে। সেম উইথ ব্রাশিং। তাই জন্যই অলওয়েজ ইউ শুড নট অনলি কনসেন্ট্রেট অন টফিস, চকলেটস, চিপস বলুন, কুরকুরে বলুন, এনিথিং উইচ ইজ স্টিকি টু দ্য টিথ, ওই জিনিসটাই হানিকারক। তো আমি যেরকম আমার বাচ্চাদের বলি কি তোমার যত যা খেতে হয় তুমি উইকে একবার খাও, তোমার সারা তোমাকে দাদু দিল, ঠাকুমা দিল, পিসি দিল, এই দিল, তুমি কিছু কিনলেও কিপ ইট ইন ওয়ান টাক বক্স, আর একটা দিন বিট স্যাটারডে বিট সানডে তোমার দুটো খেতে ইচ্ছে করছে, একটা চিপস খেতে ইচ্ছে করছে, যত তোমার এই খাবার খেতে ইচ্ছে করছে, ইউ হ্যাভ ইট, বাট দ্য রেস্ট 6 days ইউ শুড হ্যাভ ইয়োর নর্মাল ডায়েট।
এটা আমি অলওয়েজ অ্যাডভাইস করি, তো দে আর হ্যাপি উইথ ইট। আর যখনই এইসব জিনিস খাবে দেন ইউ শুড ব্রাশ অ্যাজ অ্যাডভাইসড, মানে এরম নয় কি খালি বুলিয়ে দিলাম বা টুথপেস্ট গিলে নিলাম, দ্যাট ইজ নট কাউন্টেড অ্যাজ ব্রাশিং। আরেকটা জিনিস যেটা আমি বলবো যে চকলেট টফি যা খাচ্ছ রাত্রেবেলা ব্রাশের পর খাবে না। রাত্রেবেলা ইউ হ্যাভ ইউর ডিনার, ইউ ডু ইউর ব্রাশিং অ্যান্ড দেন ইউ গো টু স্লিপ, এক্সেপ্ট ওয়াটার কিন্তু কিচ্ছু খাওয়া উচিত নয়। তখনই আমার মনে হলো একটা বিস্কিটেই তুই সারাদিন কিছু খাসনি, একটা বিস্কিট খেয়ে নে। ফর অ্যাডাল্টস অলসো, দোজ হু আর টেক স্যাভি, রাত ভোর কাজ করছে, ওদের কিন্তু সাইডে একটা কিছু খাবারের ইয়ে আছেই আছে যে ওটা চলবে আর আমি কাজও করব, ওটাও চলবে। বাট দ্যাট ইজ ক্রিয়েটিং আ মিডিয়াম কি তোমার যেখানে এই খাবারগুলো জমবে অ্যান্ড দে উইল হ্যাভ দ্য জীবাণু উইল গেট আ গ্রেট টাইম। ওরা তো তাই জন্যই। আর রাতের কি হয়, আমাদের অ্যাক্টিভিটি অফ দ্য টাং ইজ নট দেয়ার। আমরা সারা রাত কিন্তু যখন ঘুমাই টাং ইজ ইন ওয়ান পজিশন, আমরা কখনো হাঁ করে ঘুমালাম, কখনো মুখ বন্ধ করে, কিন্তু আমরা যে ঢোক গেলাম সেটা কিন্তু করি না। তো সারা দিনে তুমি যা খাচ্ছ সেটা কিছুভাবে আমাদের থুতুতে ওয়াশ অফ হয়ে যাচ্ছে, কিন্তু রাতে তো সেটা হচ্ছে না। তো তাই জন্য ওদের জন্য তো ইট ইজ ইজি না, ওরা যেখানে যেতে চাইছে যাচ্ছে, ওদের কার্যক্রম করে বেরিয়ে যাচ্ছে। এই তাই জন্য, আর যদি আপনি ডেন্টিস্টের কাছে চলে যান ফর এনি চেক আপ, তাহলে যেই ক্যাভিটিটা ইট ইজ আ স্পট দ্যাট গেটস কারেক্টেড অ্যান্ড স্টপড অ্যাট দ্যাট টাইম, রাদার দ্যান ব্যথা উঠলো তারপরে আমি যাই, তখন ড্যামেজ হ্যাজ অলরেডি অকার্ড। ইদার তুমি দাঁত তোলো বা আরসিটি করো। আরসিটিও আজকাল এত বদনাম, কারণ ইউ আর নট ডুইং ইট উইথ দ্য রাইট ডক্টর। তুমি যে কারোর কাছেই আরসিটি করছো, এখন আমি আমার পেশেন্টদেরও বলি, এবার ধরো তোমার চোখের কিছু প্রবলেম, ইউ অলওয়েজ সি কি অপথ্যালমোলজিস্ট কে আছে। তুমি কি একটা প্লেন এমবিবিএস এর কাছে যাচ্ছ না। তুমি সার্জনের কাছে যাচ্ছ না। তুমি এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাচ্ছ না। অর্থোপেডিকের কাছে যাচ্ছ না। তো চোখ যদি তুমি অপথ্যালমোলজিস্টকে দেখাও, তো ডেন্টিস্ট্রির এরকম নয় যে একটা ডাক্তার সব কিছু করবে। আমাদেরও 9টা ব্রাঞ্চ আছে, আমাদেরও স্পেশালাইজেশন 9টা আছে। তো এই ব্রাঞ্চেসগুলো ইউ শুড নো, অ্যান্ড যে এটাতে স্পেশালাইজড ইউ গো টু দ্যাম। যে কারোর কাছে গিয়ে যে কোনো ট্রিটমেন্ট করলে তারপরে ট্রিটমেন্টটাকে বদনাম করার মতন কোনো ইয়ে নেই, বিকজ আরসিটি ইজ সাচ এ ট্রিটমেন্ট গোয়িং অন ফ্রম মেবি লাস্ট 50 ইয়ার্স। তো তাই বলে আরসিটি কি কত লোকের হয়েছে, এবার তুমি কার কাছে করছো সে কতটা স্পেশালাইজড, মানে রাদার মাস্টার ডিগ্রি আছে কি না, ইয়া প্লেন ব্যাচেলার ডিগ্রি, বা ওই সাবজেক্টে স্পেশালাইজড কিনা, that you should always know and do a good homework before going to a dentist. যে সে কিসে স্পেশালাইজ, তার কাছেই আমি যাব। আমি অর্থোডন্টিস্ট, এবার আমিও তো করতেই পারি, বাট কেন আমি করব? when I am specialized in my area, that work is the work of an orthodontist, so let him do his specialization, I will do my specialization, এই জিনিসটাই। আর কামিং ব্যাক আগেন টু দ্য যে চকলেট খালি বদনাম নয়, মানে আই উইল অ্যাড এনিথিং উইচ ইজ স্টিকি, ওই জিনিসগুলো ইট হ্যাজ টু বি মুভড আউট ফ্রম ইয়োর মাউথ। ওটা মুখে রেখে দিলে একটা রাত রাখলেই দ্য ড্যামেজ অকার্স ইন দ্যাট নাইট অলসো। এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড। তাই যে আমার বাচ্চা পেশেন্টদের আমি বললাম খাও, কিন্তু উইকে একদিন। ওরা প্রমিস করে যায় অ্যান্ড আই এম সাকসেসফুল ইন দ্যাট, অ্যাটলিস্ট যারা আসে আই এম সাকসেসফুল। পার্টলি আমি বলি যে তোমার খেতে ইচ্ছে করলে তুমি উইকে 2বার করো, ফাইন, ফেয়ার ইনাফ, বাট ইউ হ্যাভ টু ব্রাশ। আর ব্রাশিং মন্ত্র ওদেরকে বলি অলওয়েজ টুয়াইস আ ডে অ্যান্ড ফর 2 minutes ইচ টাইম। টুয়াইস আ ডে 2 minutes ফর ইচ। ইয়েস, তো 2 minutes তুমি স্টপ ওয়াচ লাগাও আর 2 minutes ব্রাশ করো। সে যেভাবে তুমি উপর নিচ করছো, ইয়ে করছো, কিছু তো হচ্ছে। অ্যাটলিস্ট আই এম সাকসেসফুল ইন গেটিং আউট অফ দিস, যতগুলো জমে আছে যা যা। তো অ্যাটলিস্ট আর 2 times ব্রাশিং, মানে নাইট ব্রাশিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন সকালের ব্রাশিং, কারণ সারা দিনে যা জমে আছে দ্যাট ইজ ভেরি নেসেসারি যে ওই জমা জিনিসগুলোকে আমাকে বের করে দিতে হবে ইন দ্য নাইট, বিকজ নাইট থেকেই পরের দিন সকাল অবধি আমাদের যখন মুভমেন্ট কিচ্ছু হয় না, টাঙের মুভমেন্ট হয় না, থুতু গেলার মুভমেন্ট কিচ্ছু নেই, ওই সময়ই আমাদের সব ড্যামেজটা অকার করে। সো নাইট ব্রাশিং অ্যাগেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্যাভিটি ছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আর কি কি সমস্যা দেখা দিতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, যদি ধরুন ক্যাভিটি প্রচুর, বাচ্চা খেতে পাচ্ছে না ঠিক করে, মাও মানে
একটা বাচ্চা আমার কাছে আসা, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য পেরেন্টস। বাচ্চা তো হেঁটে আমার কাছে আসবে না। এবার পেরেন্টস কেউ সাম আর ভেরি ভেরি অ্যাওয়্যার কি আচ্ছা তোর ব্যথা করছে ইমিডিয়েটলি চল, বা এসে আমাদেরকে বললো ম্যাম দেখুন একটা কালো স্পট, এই ওই অংশটা মেবি 20 to 30%, কিন্তু রেস্ট যেটা 60 রয়ে গেল না, সেই 60-70% দে আর আনঅ্যাওয়্যার। আর ওরা অত নয়, ধরুন আমার কাছে আসলো এতটা মুখ ফোলা, এতটা আলটিমেটলি আমি বললাম যে দাঁতটাকে তুলতে হবে, ঠিক আছে ম্যাম কোনো অসুবিধা নেই, বাট কেন এটা হলো, বাকি দাঁতগুলোকে কতটা যত্ন করব, এই জিনিসগুলো ইজ এবার কারোর যদি ক্যাভিটি এত থাকে মুখে, সে কি ঠিক করে খেতে পারবে? সে খেতে পারবে না। আর যদি সে খেতে ঠিক করে না পায়, প্রপার নিউট্রিশন না পায়, তখন তার ডেফিসিয়েন্সিস হবেই হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি হবে, মিনারেল ডেফিসিয়েন্সি হবে। তো মুখে ঘা হওয়া ইজ অলসো আ ভেরি কমন প্রবলেম ইন চিলড্রেন। যখনই কেউ আসছে উইথ ঘা নিয়ে, তখনই আমরা দেখি তার মুখে কিন্তু প্রচুর এই জিনিসগুলো রয়েছে, ক্যাভিটিসে ভরা, উইচ দ্য হ্যাজ নট, প্যারেন্টস হ্যাভ নট টেকেন কেয়ার অফ। হয়তো বাচ্চা বললো, কিন্তু প্যারেন্টস আর নট সো মাচ ইগার টু টেক দেম টু দ্য ডেন্টিস্ট। সো এই জিনিসটা আছে, ঘা হওয়া ইজ ওয়ান প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, কিন্তু হ্যাঁ লোকেরা অতটা ইম্পর্টেন্স দেয় না, সামনের যে এই দুটো সেন্ট্রাল ইনসাইজার আমরা বলি, তো দুধের দাঁতগুলো তো খুব ছোট ছোট হয়, এই সামনের সেন্ট্রাল ইনসাইজারগুলো বেশ বড় বড়। তো তখন যখন পার্মানেন্ট দাঁত বেরোচ্ছে 6 বছর বয়সে, এই দুটো আর এই দুটো বেরোয়, ধীরে ধীরে দেখা যায় ওই দুটো দাঁতের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো অনেকদের সেই দাঁত মানে গ্যাপের প্রবলেমটা হয়, উইচ দে ফিল কি পরে হয়তো বন্ধ হয়ে যাবে বা কিছু, কিন্তু যদি সেই গ্যাপ থাকে আমি বলবো ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট। কেন? ওটার মানে ইট ক্যান বি মেনি রিজনস মে অকার, বাট একটা রিজন হতে পারে যে ভিতরে একটা দাঁত এক্সট্রা আছে, which we don't take care or pay attention to. আরেকটা জিনিস, আমাদের এখানে না একটা ফ্রেনাম আছে এই উপরটায়, সেই একটা জাস্ট মাংসের একটা সরু উপরেও আছে, হ্যাঁ মিড লাইনে নিচেও আছে, দ্যাট হেল্পস আস টু ডিনোট কি এটা আমার মিড লাইন। এই ফ্রেনামটা ইজ ভেরি লো প্লেসড, মানে দুটো দাঁতের একদম মাড়ির মাঝখানে, এটা হওয়া উচিত মাড়ির এই উপরটায়, এই জায়গাটায়, কিন্তু অনেক সময় দেখি একদম দুটো দাঁতের ঠিক মাঝখানে ফ্রেনামটা। তো এই ফ্রেনাম অ্যাটাচমেন্টটা যদি খুব লো হয় দাঁতের দিকে, তখন কিন্তু কোনো রকমভাবেই দুটো দাঁত জুড়বে না, অলওয়েজ দেয়ার উইল বি আ গ্যাপ উইচ উইল বি ইনক্রিজিং। তো ওই প্রবলেমটায় মানে when people come maybe it is 15-17 years 18 years, যখন ওরা টিন এজে and they are very much obsessed with their looks, তখন হয়তো বললো যে মা আমার এখানে গ্যাপ বা কিছু, কিন্তু মা যদি দেখছে যে this is there by 8 years 9 years 10 years, you can get it checked up, সব দেখে নিলাম, এই ফ্রেনাম অ্যাটাচমেন্ট দেখলাম ভিতরে আছে কিনা, এইগুলো যদি আমি করে দিই, মানে ইফ আই ক্যান্সেল দিস, তখন আমার হতে পারে যে ক্লিপ পরিয়ে ওই গ্যাপটাকে বন্ধ করা। তো দিস থিংস অলসো শুড বি টেকেন কেয়ার অফ, কি এই প্রবলেমগুলো হতে পারে। আরেকটা যেটা তুমি যখন তুললেই কথাটা, যে একটা মেজর প্রবলেম হচ্ছে বাচ্চারা কিন্তু রাতে যখন ঘুমায় তখন মুখ হাঁ করে ঘুমায়, অনেকেরা হয় এটা। এবার এটাও ইজ অলসো ভেরি অ্যালার্মিং। আমাকে এটা দেখতে হবে যে ও যে ঘুমাচ্ছে whether he is purposefully taking মানে ব্রিদিং ফ্রম দ্য মাউথ, সেটাকে মাউথ ব্রিদিং হ্যাবিট বলে, বা এটাও ভাবতে হবে যে ওর নাকে কোনো প্রবলেম নেই তো যার জন্য ও মুখ থেকে বাধ্য হচ্ছে নিতে। ওয়ান ইজ হ্যাবিচুয়াল, ওর হ্যাবিটই। আরেকটা হচ্ছে কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা, অনেক সময় নাকে না পলিপস থাকে, সেটা এতটাই স্পেস নিয়ে থাকে, বাচ্চা তখন নাক দিয়ে না নিঃশ্বাস করে মুখ দিয়ে নেয়। তো যদি দেখছো যে বাচ্চা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আগেন ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট। কেন? আবার মাউথ ব্রিদিং হ্যাবিটও যদি থাকে, যেহেতু আমি কন্টিনিউয়াসলি সব কিছুই করছি, তো এই দাঁত উঁচু হবার একটা বড় সম্ভাবনা, দাঁত উঁচু থাকেই থাকে। ম্যাক্সিমাম চিলড্রেন ইন দেয়ার টিন এজ দেখবেন দাঁত উঁচু, তখন ফার্স্ট উই টেস্ট ফর মাউথ ব্রিদিং হ্যাবিট, কি মুখ দিয়েও নিঃশ্বাস নিচ্ছে কিনা।
সেই জিনিসটাও কিন্তু ইউ শুড গো টু আ ডেন্টিস্ট অ্যান্ড গেট ইট চেক। যদি মাউথ ব্রিদিং হ্যাবিট থাকে, আমি যদি দাঁত উঁচুটা নিচুও করি কোনো আমি ট্রিটমেন্ট করে, আর মাউথ ব্রিদিং হ্যাবিট কন্টিনিউস, তখন কিন্তু আবার তোমার যে নিচু করেছো আবার সেটা ইট উইল রিল্যাপস। তো এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে। দাঁত উঁচুর ক্ষেত্রে বলা হয় নাকি প্যাসিফায়ার বা যেখানে থাম সাকিং যে ব্যাপারটা, সেটা নিয়েও নিশ্চয়ই সমস্যা হয়। একদম একদম, যেরকম মাউথ ব্রিদিং হ্যাবিট একটা বড় সমস্যা, সেরকম থাম সাকিং হ্যাবিট ইজ অলসো আ বড় সমস্যা। কিন্তু থাম সাকিং অ্যাট ওয়ান এজ অবধি ইট ইজ, আমরা বলি বাই 3 years, 2.5 3 years আমরা এটাকে নর্মাল বলি, কিন্তু আফটার 3 years or 4 years ইট বিকামস আ হ্যাবিট। তখন ইট ইজ ডেলিটেরিয়াস, মানে ইউ ক্যানট অ্যাফোর্ড কি ওই বাচ্চা করছে, কারণ এই পুরো ওরো মাস্কিউলেচারে এটার বড় বড় মানে এফেক্টস হয়। কি কি এফেক্টস? এক হচ্ছে দাঁত উঁচু হওয়া, এই সেকেন্ড হচ্ছে এই আঙ্গুলটায় ঘা হয়ে যায়, তালুতে কন্টিনিউয়াস এই প্রেশারটা পড়ছে তালুতে, তো তালুতে একটা ঘা হয়, কারণ তালুও ব্রিথ করতে পারছে না। এই প্যালেট যেটা তালুটা, ইট বিকামস ভেরি হাই, ডোম শেপড হয়ে যায় এই জিনিস। অ্যান্ড এই কন্টিনিউয়াস এটা রাখতে আমার কিন্তু এই দাঁতগুলো মিলছে না, তো এরকম বাইট হয়ে যায়, ওপেন বাইট বলি। নর্মাল যে বাইটটা সেই বাইট হয় না। সো দ্যাট ইজ অলসো। আর আজকাল কি, বিকজ ইন দিস এরা a lot of people or বাচ্চা are suffering from psychological disorders, খুব ডিপ্রেশন, সিঙ্গেল চাইল্ড, দুজনেই হয়তো বাবা মা রোজগার করতে চলে গেছে, দে আর অল অ্যালোন লেফট উইথ দ্য মেড, তো ওরা ওদের শেয়ারিং কেয়ারিং কার সাথে করবে? তখন দে টেক দিস হ্যাবিট অফ থাম সাকিং। তো থাম সাকিংয়ের একটা কারণও এই সাইকোলজিক্যাল প্রেশার হয়ে যায়। তো সেটাকেও আমাকে কিন্তু রুল আউট করতে হবে, যে ওয়েদার ইট ইজ দিস অর নট, সিঙ্গেল চাইল্ড কি না। দুজন বাচ্চা হলে অনেক সময়, ধরুন মেয়ে, ছেলে হয়েছে সেকেন্ড ইস্যু, তো ছেলেকেই বেশি আজকাল তো খুব চলে এই জিনিসগুলো। তো সেই জিনিসটাও দেখতে হবে কি ওই জিনিসটা হচ্ছে কি না। থাম সাকিং যদি আমি দেখি যে আমার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম থাম সাকিং হ্যাবিট, ওই হ্যাবিটটাকে আমাকে ব্রেক করতে হবে। টিল 3.5 4 ইজ নর্মাল, বাট আফটার দ্যাট নো, কারণ ওর এফেক্টস পুরো মুখটাও এরকম না লম্বা ফেস হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আমাকে দেখতে হবে যে দিজ আর দ্য প্রবলেমস দ্যাট মে অ্যারাইজ ডিউ টু দিস হ্যাবিট। এখন তো বাজারে সফট ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস, কি মনে হয় খুব ভালো, মানে গাট হেলথ তো ভালোই নয়, কিন্তু দাঁতের কতটা ক্ষতি করছে ম্যাম? দাঁতের খুব 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 বেশি ক্ষতি করে, খুবই। কারণ আগে আমি দেখেছি অনেকবার ওই থামস আপ, কোকাকোলা, অল দিস ড্রিঙ্কস বলে কি আপনি টয়লেটও যদি ক্লিন করেন তো ওটা হারপিকের নাকি কাজ করে। আই হ্যাভেন্ট ডান ইট মাইসেলফ, বাট যেগুলো আসে তথ্য তাদের থেকে শুনেছি, ইট ইজ ভেরি অ্যাসিডিক, ভেরি অ্যাসিডিক। যতটা অ্যাসিডিক, মানে 10টা লেবুকে একসঙ্গে করলে যা অ্যাসিড হবে, 1 bottle of thumbs up is that much acidic. তো এইটা কন্টিনিউয়াসলি আমি যখন ড্রিঙ্ক করি, 1 গ্লাস আমি খেলাম বা 2 গ্লাস খেলাম, দ্যাট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, বাট হ্যাঁ কন্টিনিউয়াসলি somebody is in the habit of drinking cold drinks or এইগুলো, these are very acidic। তো এদের ভেরি মাচ পাওয়ার কি হয়, আমাদের এই ইনামেলটাকে ইরোড করে দেওয়া। এই জন্য যেই ইনামেল ইরোড করছে, আমাদের ইনামেলের তলায় যে লেয়ারটা, দ্যাট ইজ ডেন্টিন, সেই লেয়ারটার মধ্যে না আমাদের ইনামেলেও ইট হ্যাজ পোরস। তো আর ডেন্টিন লেয়ারটার মধ্যে আমাদের নার্ভ এন্ডিংসগুলো আছে, সো সেই নার্ভ এন্ডিংস ইনামেল ইরোড হয়ে গেল, দ্য নেক্সট লেয়ার ইজ ডেন্টিন, ডেন্টিনের মধ্যে নার্ভ এন্ডিংস, তো দে বিকাম সেন্সিটিভ। তো বেশিরভাগ লোকের আজকাল তো সেন্সিটিভিটি ইজ আ বিগ ইস্যু, যে দাঁত শিরশির করবেই, বিগ ইস্যু এন্ড আ কমন ইস্যু, ভেরি কমন ইস্যু। তখন হোয়াট দে ডু, দে গো টু এনি মেডিসিন শপ, বলে সেন্সোডাইন দিয়ে দিন। বাট সেন্সোডাইন, আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার, ইট ইজ আ নর্মাল কমার্শিয়াল পেস্ট, ইট ইজ নট আ মেডিকেটেড পেস্ট। কিন্তু সে এত হাইপড হয়েছে, আবার বাচ্চা মানে অনেকদের সাইকোলজিক্যাল যে ওটা ইউজ করে আমি দারুণ আছি, কিন্তু ইট ক্যান নট বি। আমাকে একটা মেডিকেটেড পেস্ট নিতে হবে যেটা সেন্সিটিভিটির জন্যই। আর এই যে নার্ভ ফাইবার্সগুলো থাকে না আমাদের টিউবিউলসের মধ্যে, ওই টিউবিউলসগুলোকে ব্লক করে দেয় এই পেস্টগুলো, মেডিকেটেডগুলো। তো ইউ শুড অলওয়েজ ভিজিট আ ডেন্টিস্ট অ্যাগেন, অ্যান্ড কিছু বি শুরু বি করো, সেটা ইউ শুড বি আন্ডার প্রপার
মানে গাইডলাইন্স এরকম না, কারণ কোল্ড ড্রিঙ্ক ইজ অ্যাসিডিক, ভেরি অ্যাসিডিক, ইরোশন খুব হয়। আর আমরা তো প্রচুর স্টাডিও করি, মানে যেহেতু আমি লখনৌয়ে অ্যাটাচড একটা হসপিটালে, তো ওখানে আমার আন্ডারে পিজিসরা আছে, পোস্ট গ্রাজুয়েটসরা আছে, তারাও স্টাডি করে, আমারও প্রচুর স্টাডি আছে যেখানে ইট ইজ অলরেডি প্রোভেন দ্যাট ইট ইজ ইরোডিং দ্য এনামেল অ্যান্ড ডিপ মানে বিশাল বড় বড় ট্যাগস হয়ে যায় যেখানে ইরোশন হয়ে গেছে। সো এই ইরোশন হওয়া মানে আই অ্যাম ইনভাইটিং সেন্সিটিভিটি একটা লেভেল অবধি ইজ ফাইন, ইট ইজ রিভার্সেবল। যে তুমি সেন্সিটিভ হলো, তুমি আইসক্রিম খেলে, আইসক্রিমটা যেই শেষ হয়ে গেল তোমার সেন্সিটিভিটি গোজ। বাট এরকমও তো সিচুয়েশন আছে যে তুমি আইসক্রিম খাচ্ছ, শিরশির করছে, আইসক্রিম শেষ, তাও তোমার শিরশির ইজ স্টিল কন্টিনিউইং। তো এই শিরশিরানি যদি শুরু হয় একবার, তখন কিন্তু ইউ আর গোয়িং নিয়ার দ্য পাল্প। কারণ পাল্প যার মধ্যে ব্লাড ভেসেল আছে, নার্ভ ভেসেলস আছে, ওই জিনিসটা যদি ইনফেক্টেড বা এফেক্টেড হয়ে যায়, তখন তোমার কিন্তু দাঁত এক্সট্রাকশন বা আরসিটি ছাড়া আর কোনো উপায় নেই। তখন আর ওকে ফিরিয়ে আনা দাঁতকে আর সম্ভব হয় না। তাই জন্য ইট ইজ ভেরি ভেরি হার্মফুল, ভেরি ভেরি হার্মফুল। মাঝে মধ্যে নিশ্চয়ই আমি কিছু হেভি খেলাম, মনে হয় একটা কোল্ড ড্রিঙ্ক হলে ভালো, দ্যাট ইজ, বাট রেগুলার ইউজেও প্রচুর বাড়িতে বড় বড় না হলে এত বিক্রি কোথায় হয়, মানে হচ্ছে তো, বা লোকেরা কিনছে। আর স্মার্ট বাজার বলুন, যেখানেই লোকেদের প্রথমে তো ট্রলিতে দেখি 3-4টে আছে, তারপরে অন্য চাল ডাল পরের ব্যাপার, কিন্তু আগে কোল্ড ড্রিঙ্ক, চিপস, কুরকুরে তো আসবেই। এই হচ্ছে, একটু হেলদি হোক, খেতে হবে, টু স্টে হেলদি। হঠাৎ করে একটা ইনসিডেন্ট আমার মনে পড়ে গেল, যেটা প্রায়শই বাচ্চারা করে ফেলে যখন ওদের দাঁত একটু নড়ে। শুনেছি এবং দেখিয়েছি, আমরা যখন স্কুলে ছিলাম ভুল করে ওই দাঁতটা গিলে ফেলেছে খাবার খেতে গিয়ে বা স্কুলে কিছু করতে গিয়ে। সেই সময় কি রকম সমস্যা হতে পারে? কিছু অ্যাজ সাচ কিছু নয়, বিকজ যেই দাঁত তোমার ভীষণ ছোট, হয়তো দুধের দাঁত সামনের গুলো স্পেশালি এই 4টে, উপরগুলো তাও একটু বড়, নিচের গুলো তো খুবই, আর নিচের গুলো মানে এত নড়ে যায় ইফ অ্যাট অল, তখন গিলে ফেললেও সেটা পটির সাথেই বেরিয়ে যায়, তো ইট ইজ নট হার্মফুল। হ্যাঁ, কখন এটা ভেরি মাচ অ্যালার্মিং যদি ওটা শ্বাসনালীতে ঢুকে যায়, সেই জিনিসটা আমাকে খুব সাবধানে দেখে করতে হবে। ম্যাক্সিমাম বাচ্চাদের কি খাওয়ার সময়ই ওটা কিন্তু ঢোকে, যখন খাচ্ছে কিছু তখনই ওটা ঢুকে গেল, তো খাওয়ার পুরো প্রসেসে ডাইজেস্টিভ ট্র্যাক্টে ঢুকে গেলে অসুবিধা নেই, ওটা পটির সঙ্গেও বেরিয়ে যায়। কিন্তু অ্যাসপিরেট না করে নেয়, মানে শ্বাসনালীতে গেলে তো ওটা লাংসে চলে যাবে, সেই জিনিসটা আমাকে একটু দেখতে হবে। বাট হ্যাঁ, দ্যাট ইজ রেয়ার, বিকজ এই দাঁত খুলে যাওয়া তখনই হয় যখন সে কিছু খেতে যায়, টিফিন খেতে গেল ইয়া কিছু ওরকম টাইপের, তো শ্বাসনালীতে যেন না যায়, দ্যাট বিকামস অ্যালার্মিং। অ্যান্ড হ্যাঁ, আমার মনে হয় এভরি স্কুল অলসো দে শুড হ্যাভ ওয়ান এমার্জেন্সি কিট, নট অনলি দ্যাট এমার্জেন্সি কি পড়ে গেল, ব্যথা লাগলো, ব্যান্ডেড, কিন্তু দাঁত রিলেটেড দে শুড হ্যাভ আ রেফ্রিজারেটর। অনেকটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরুন খেলাধুলো করতে গিয়ে দাঁতে চোট পেল, অনেক বাচ্চাদের আছে দাঁত খুলে বেরিয়ে গেছে, আর সে খুঁজে পায়নি বা সে খোঁজেও নি, এসে গেছে, তো অ্যাটলিস্ট একটা আমাদের HBSS বলে একটা সলিউশন হয়, এভরি স্কুল ক্যান কিপ ইট, বেশি দাম নয়, ওটা হচ্ছে একটা সলিউশন যেখানে দাঁতটাকে স্টোর করা যায়। ধরুন পড়েও গেলে আমি দেখলাম দাঁত নেই, দ্য টিচার্স শুড মেক অল এফর্টস কি দাঁতটাকে খুঁজে বের করা, আর উইদিন 1 আওয়ার তুমি যদি নিয়ার বাই ডেন্টিস্টের কাছে যাও, হু আর হ্যাঁ মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে, তাহলে কিন্তু ওই দাঁতটা আবার লাগিয়ে দেওয়া যায়, অ্যান্ড ইউ ডোন্ট লুজ আ টুথ। অ্যান্ড দ্যাট ইজ দ্য সলিউশন, যেটার মধ্যে তুমি দাঁতটাকে স্টোর করতে পারবে টিল ইউ রিচ দ্য নিয়ারেস্ট ডেন্টিস্ট। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি স্কুলের এমার্জেন্সি কিটে একটা HBSS সলিউশনও রাখা হোক, কিছু নয় তো দুধের মধ্যেও স্টোর করা যায়, কিছু নেই তো স্যালাইনের মধ্যে স্টোর করা যায়, নিজের থুতুর মধ্যে স্টোর করা যায়, এই জিনিসগুলো অ্যাটলিস্ট স্কুলসে, মানে আমার ইচ্ছা আছে এখানে একটু স্কুলে গিয়ে টিচার্সদেরকেও একটু হেলথ এডুকেশন দেওয়া, যেরকম বাচ্চাদের প্যারেন্ট টিচার্স মিটিংয়ের টাইম মাদের একটু বলা যে এগুলো দেখবেন, এগুলো দেখলে একটু ডাক্তারের কাছে যাবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে একটু আপনাদের ইয়েটা কম হয়, প্রবলেমটা বাচ্চাদের, বিকজ দে আর অলসো কিডস অ্যান্ড দে অলসো নিড আ প্রপার লিভিং।
সব কিছু পার্মানেন্ট দাঁত আসলেই প্রপার হবে আর দুধের দাঁত আসলে সব তুলে দাও অ্যান্ড দে সাফার, দ্যাট শুড অলসো নট বি দ্য কেস। ডেফিনেটলি, এই হচ্ছে। বাট ইউ হ্যাভ দ্য স্পেস রাইট নাও। সেই টিপসগুলো কিন্তু আমাদের দর্শকদের আপনি জানাতেই পারেন যে কি কি করা উচিত কোন কোন সিচুয়েশনে। হ্যাঁ, কি কি করা মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো যে রেগুলার ডেন্টাল ভিজিট করো, বছরে একবার, ফার্স্ট বার্থডে থেকে শুরু করা উচিত ডেন্টাল ভিজিট। সেকেন্ডলি, অনেকরা যেটা করে যে দুধের দাঁত নড়ছে, পার্মানেন্ট দাঁত এসে গেছে কিন্তু দুটো দাঁতকেই মুখে রেখে দিয়েছে, তো ইউ শুড ইমিডিয়েটলি দেন ভিজিট আ ডেন্টিস্ট, আর যেই দুধের দাঁতটা আছে সেই দুধের দাঁতটা যেটা নড়ছে তাকে বের করে দেওয়া। টু টিথ ক্যানট বি ইন ওয়ান প্লেস, আপনি আর আমি একসঙ্গে একই স্পেসে, তো এই চেয়ারেই আমি আপনি বসতে পারবো না, সামবডি হ্যাজ টু গো, দেন অনলি ওয়ান ক্যান সিট। তেমনি ইমিডিয়েটলি ইফ ইউ সি যে দুধের দাঁতগুলো যেরকম আছে কিন্তু পিছন থেকে একটা দাঁত বেরিয়েছে, যদি নিজের থেকে বেরিয়ে গেল ভেরি ফাইন, না বেরোলে তখন কিন্তু ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট অ্যান্ড গো। না হলে কি হয়, একটা কন্ডিশন শুরু হয় যেটাকে বলি ক্রস বাইট। ক্রস বাইট জিনিসটা কি, আমাদের উপরের দাঁত বাইরে থাকে, নিচের দাঁত ভিতরে থাকে, সো দিস ইজ দ্য রিলেশন উই হ্যাভ, ঠিক? কিন্তু ক্রস বাইটে কি হয়, নিচের দাঁত যদি অনেক দিন বেরিয়েছে আর আমি সামনে দুধের দাঁতকে করিনি, আমার নিচের দাঁত কিন্তু উপরের দাঁতকে কভার করে দেয়, সো দেন মাই বাইট ইজ সামথিং লাইক দিস। এইটা যেই বাইট হয়ে যাবে আমার কিন্তু এই চোয়ালটা আর গ্রো করতে পারবে না, সো দ্যাট ইজ আ লকড বাইট, এর জন্য ওটাকে ক্রস বাইট করি। এই কন্ডিশন একটা দাঁতেরও হতে পারে, দুটো তিনটে দাঁতের হতে পারে, অ্যান্ড ইট ইজ আ ভেরি গ্রেভ সিচুয়েশন যেটা বাবা মারা অত ধ্যান দেয় না। আই হোপ আমি একটু কিছু করতে পারি যে ইফ ইউ সি ইয়োর চাইল্ড ইজ সাফারিং, প্লিজ ভিজিট আ ডেন্টিস্ট টু গেট দ্যাট কারেক্টেড। এটা যেই মুহূর্তে দেখা দেয় তখনই কিন্তু এটার কারেকশন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর 11 ইয়ার্স 13 ইয়ার্স। ম্যাক্সিমাম লোকেদের ধারণা যে প্লেট ওই ক্লিপ সিস্টেম করার জন্য আমার 13-14 বছর বয়স চাই, বাট যদি এটা ক্রস বাইট সিচুয়েশন হয় ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট ইমিডিয়েটলি, না হলে আমার দাঁত যেই এরম হয়ে যাবে না, আমার মুখটা না মুনের মতন হয়ে যাবে, এই নিচের চোয়ালটা বাইরে বেরিয়ে আসবে বেশি, আর এই চোয়ালটা ইট উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম গ্রোথ। কারণ যত আমি বড় হচ্ছি আমার কিন্তু গ্রোথও হচ্ছে সব কিছুর, আমি হাইটেও বাড়ছি, আমার ফেসের গ্রোথ, আমার এই যতগুলো হাড্ডি আছে সব আর গ্রোয়িং, তো আই ক্যানট রেস্ট্রিক্ট ওয়ান গ্রোথ। তো তখন মিড ফেস ডেফিসিয়েন্সি বলি আমরা, মাঝখানের ফেসটা বাড়লো না, নিচের চোয়ালটা বেড়ে গেল, তখন তার ট্রিটমেন্ট আরও ঘোরতর হয়ে যায়। তো রাদার ফ্রম দ্যাট আই শুড টেক কেয়ার। ইট ইজ মানে মোস্ট কমন সিচুয়েশন হচ্ছে যদি দুধের দাঁত থেকে যায় আর পার্মানেন্ট দাঁতও বেরিয়ে গেছে আর আমি দুধের দাঁতকে তুলে দিইনি, তখনই এই ক্রস বাইট হওয়ার চান্সেস খুবই খুবই বেশি। তো দ্যাট অলসো আই উড রিকোয়েস্ট কি বাবা মারা শুড অলসো চেক কি ক্রস বাইটে দাঁত নেই তো নর্মাল আছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তো ইউ শুড টেক কেয়ার কি মাউথ ব্রিদিং হ্যাবিটের জন্য আমি দেখব পলিপস আছে কি না, কোনো অ্যাডিনয়েডস আছে কি না, এগুলো ইএনটির কাছে গিয়ে চেক করতে হবে, মাউথ ব্রিদিং হ্যাবিটের চিকিৎসা করতে হবে। থাম সাকিং টিল এজ 3-3.5 ইজ ফাইন, বাট আফটার দ্যাট হোয়াট ইজ দ্য রিজন, সাইকোলজিক্যাল কোনো ট্রমা না, নেগলেক্ট কি তোমাকে আমার দেখছি না, বা কিছু তো হবে যার জন্য ও থাম সাকিংটা কন্টিনিউ করছে, কারণ হি গেটস প্লেজার আউট অফ ইট, তো সেই প্লেজারটা এখান থেকে কেন, হি ইজ নট গেটিং প্লেজার সামওয়্যার, দ্যাটস ওয়াই। তো এই জিনিসটা দেখতে হবে। অলওয়েজ গো ফর আ রেগুলার চেক আপ, 6 মান্থস না পারো বছরে একবার চেক আপ করো, বা তুমি নিজে ব্রাশ অ্যাটলিস্ট বাচ্চাকে 3 বছর 4 বছর অবধি নিজে ব্রাশ করাও, মা বাবাদের বলি রাত্রেবেলার ব্রাশটা নিজে চেক করো, সার্চ ফর এনি ব্ল্যাক স্পটস ইন দ্য মাউথ, যদি একটাও স্পট থাকে ডোন্ট থিঙ্ক এটা একটা দুধের দাঁত, থিঙ্ক কি দ্যাট ইজ আ টুথ, আর পিছনের যতগুলো দাঁত আছে তারা 11-12 আগে পড়বে না। তো এখন আমার বয়স যদি 5 হয় 4 হয় তাহলে আই হ্যাভ টু কিপ ইট ফর 7-8 ইয়ার্স, দ্যাট ইজ অলসো আ বিগ টাইম। তার মধ্যে ও যদি এই মুখ ফুলে পাস হয়ে গেল, সেই পাসটা ইজ গোয়িং টু এফেক্ট দ্য পার্মানেন্ট টুথ অলসো, তো ওয়াই সাফার সো মাচ, তখন আমি 2-3 অ্যান্টিবায়োটিকও দেবো, দাঁতও তুলবো, খেতে পারবে না, তো যত্নটা আমি ডে 1 থেকে নিই। তো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই থিংস ইউ শুড অলওয়েজ লুক ইন ইয়োর চাইল্ড, আর নিজেই চেক করতে পারো যে কিছু বাড়লো কি না, সব ঠিকঠাক আছে। সাম প্যারেন্টস আর সো গুড, मतलब দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট দেয়ার চাইল্ডস ওরাল হেলথ,
কিন্তু সাম ইয়েস ওই জিনিসটা অত অ্যাওয়ারনেস নেই। অ্যান্ড মেবি অ্যাওয়ারনেস করার জন্য আরও অনেক মানে কমিউনিটি ওয়ার্কও দরকার, সো দ্যাট উই ক্যান গো টু স্কুলস বলুন বা আন্ডার প্রিভিলেজড এরিয়াস বলুন যেখানে। আর কি জিনিসগুলো হচ্ছে কি, একটা পেস্টও কেনার, যদি আমি বলি যে পেস্ট তুমি কিনতে না পারো কিন্তু একটা ব্রাশ জরুর কেনা, একটা ব্রাশকে জলে ভিজিয়েও তুমি কিন্তু যেইটুকু ক্লিন করবে, খালি একটা পেস্ট আঙ্গুল দিয়ে, দ্যাট ইজ নট অ্যাট অল what we want. We want proper brushing. So twice a day brushing, 2 minutes of brushing each time, that is most important. আর after brushing in the night জল ছাড়া কিচ্ছু দিতে না, not even milk, মানে সুইটেন্ড তো নয়, উইদাউট সুইটনিং অলসো আমি মিল্কও দেব না। আই ডোন্ট ওয়ান্ট এনি লেয়ার অন টপ অফ দ্য টিথ। এই মোটামুটি হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো করা উচিত। এ তো গেল বাচ্চাদের, এবার একটু বাচ্চাদের বাবা মায়ের প্রসঙ্গে আসি। হ্যাঁ। যে বাবা মারা, একটু বাবাদের প্রসঙ্গেই আসি, ধূমপান এবং মাদক, কি বলবেন? দাঁত ইজ ইকুয়াল টু ধূমপান প্লাস মাদক, কি হচ্ছে? হ্যাঁ মানে ফর বাবাদেরই বলবো, মানে তাদের বক্তব্য হচ্ছে তারা খুব টেনশনে কাজ করে আর তার জন্য ওদের ধূমপানের দরকার। আর আমি যখনই আই কাম অ্যাক্রস সামবডি যে খুব স্মোকিং করছে, আমি বলি আপনার ওয়াইফের কিন্তু আপনার থেকেও বেশি টেনশন, কারণ শি হ্যাজ টু টেক কেয়ার অফ দ্য হোল হাউস। যেটা ওনারা ভাবেন এটা তো কিছুই না, সে আর কি করবে, খাবার বানাচ্ছে এই করছে। বাট ইফ রিভার্স আমি বলি, আপনি একদিন বানিয়ে দেখুন, বা ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে স্কুলে পাঠান, টিফিন বানান, এই ইম্পসিবল। তো ওটা তো মেয়েদের একটা আলাদা ক্ষমতা, আই থিঙ্ক, যেরকম মা দুর্গার দশভুজা, আমরাও তাই এক্স্যাক্টলি, বিকজ উই আর ডুইং এভরিথিং। বাট হ্যাঁ, সব মায়েরা পায় না অতটা রেকগনিশন, দ্যাট ইজ ওয়ান থিং। বাট বাবাদের ইট ইজ দ্যাট করতেই হবে, নোয়িং অল দ্য ইল হেলথ। একটা সিগারেটের উপরেও কিন্তু ক্যান্সারেরই একটা ছবি, মাউথ ক্যান্সার ইজ ভেরি আমাদের এখানে প্রচুর কেস আমরা ডায়াগনোজ করেছি ক্যান্সারের অনলি ডিউ টু স্মোকিং। আরেকটা জিনিস উইচ লিডস টু ক্যান্সার ইজ কোনো শার্প টুথ ইন দ্য মাউথ। এটা অনেকেরা নেগলেক্ট করেন, আমরা জানি যে হ্যাঁ ধূমপান করলেই হয়। হ্যাঁ, যেটা আপনি বলছেন ড্রিঙ্কস, অ্যালকোহল ইজ মেনলি রিলেটেড উইথ লিভার রিলেটেড ডিজিজেস, তাই না? ফ্যাটি লিভার হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, বাট হ্যাঁ অ্যালকোহলের সঙ্গে ক্যাভিটিস বা ওরকম অ্যাজ সাচ নট সো মাচ ডকুমেন্টেড, বিকজ স্মোকিংয়ের সঙ্গে তো আছে। ওয়ান্স ইউ স্মোক, দ্য ইয়োর হোল প্যালেট ইজ ইন টাচ উইথ দ্যাট স্মোক। তো ওটার জন্য তো সাদা তালু অ্যান্ড প্রি ক্যান্সারাস লিশনস হয়, লাইকেন প্লেনাস আমরা বলি, সেটা দিয়ে স্টার্ট হয়, দেন ইট টার্নস ইনটু সামথিং ব্যাড। তো আমাদের প্রচুর কেস বলছি না, ডায়াগনোজও করেছি, উই হ্যাভ সেন্ড দেম, ওদের কেমো এখন চলছে, দে কেম অনলি ফর এনি আদার কজ। বাট হ্যাঁ, ওয়েন উই টোল্ড দেম দ্যাট আপনি স্মোকিং, বলে দিনে 20 বার, 10 বার, 15 বার, এই মানে এরকম প্যাকেট 5-6টা শেষ হয়ে যায়। তো আমি ভাবি যে আমি ওনাদের বলিও যে এগুলো কিনতেও কিন্তু আপনার পয়সা লাগে, অ্যান্ড ইফ ইউ জাস্ট পুট ইট ইন ওয়ান ব্যাগ, অতগুলো টাকা, আপনি হয়তো আরও মানে ইলিশ মাছ রোজ খেতে পারেন কিনে, রাদার দ্যান হ্যাভিং অল দোজ থিংস। তো যাই হোক, এখন দে নো, দে ডোন্ট নো, বুঝে অবুঝ হওয়া, যাই হোক। বাট ধরুন আমি রাস্তা ক্রস করছি রোজই, মানে আই এনকাউন্টার ওয়ান্স অনলি একটা অ্যাক্সিডেন্ট, তাই না? আমি দৌড়ে ক্রস করলাম, একজনই মরে যদি তার লেখা থাকে। তো সবাই ধূমপান করে সবার ক্যান্সার হবে আমি কখনোই বলি না, বাট দের আর সো মেনি ফ্যাক্টরস, অ্যান্ড উপরওয়ালা একজন আছে যে এই সময় তোমার টাইম, তুমি ক্যান্সার হয়ে ইয়ে করো। সো জবে যার টাইম হয়, নোবডি নোজ, বাট দিস ইজ নট আ গুড থিং টু কন্টিনিউ। তো আমি কখনোই ওটাকে ভালো বলি না, বিকজ ইট ইজ আ বিগেস্ট রিজন ফর ক্যান্সার অফ দি ওরাল ক্যাভিটি। আর যেটা বলছিলাম যে শার্প টুথ, অনেক সময় উইথ বয়স আমাদের দাঁতগুলো মানে ঘষে যায়, তো তখন অনেক শার্প এজেস হয় দাঁতের, যেটা আমাদের জিভে ঘষা খায়, জিভে ঘষা খেতে পারে, বা আক্কেল দাঁত বেরোনোর সময় গালে ঘষা খেতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে খুবভাবে লক্ষ্য রাখতে হবে। জিভের ঘষা লাগা বা গালে ঘষা লাগা ইজ নট আ গুড সাইন। ইউ শুড গেট দ্যাট টুথ ট্রিটেড মানে ইদার তুমি একটু ঘষিয়ে নাও ওটাকে, শার্প এজটাকে একটু রাউন্ড অফ করে নাও,
বা যদি আক্কেল দাঁত হয় উইচ ইজ কজিং আ প্রবলেম, এমন পিয়ার্স করলো যে ঘা হয়ে গেল, অতটাই গর্ত হয়ে গেল, গো ফর এক্সট্রাকশন অফ দ্যাট টুথ, কারণ এটাও একটা বড় রিজন ফর ক্যান্সার। আর এটাও আমরা খুব হয়েছে, মানে এইগুলো সব, এই গ্ল্যান্ডসগুলো, লিম্ফ নোডসগুলো মানে এফেক্টেড হয়ে যায়। আমাদের প্রচুর কেস আমরা মানে আসে, আর দে কাম ফর এনি আদার রিজন, বাট ইট ইজ টু লেট অ্যাট দ্যাট টাইম। সো শার্প এজেসও ইউ শুড অলওয়েজ গেট ইট রাউন্ডেড, ওগুলোকে ফেলে রাখাটা ঠিক হয় না একদম। তাই জন্য ওইটাও যেরকম ধূমপানও তেমনি বলবো, কিন্তু হ্যাঁ সাধারণ মানুষরা ওই শার্প এজেস, ধরুন আমরা তো ধূমপান করি না, বাট শার্প এজেস মে টার্ন ইনটু সামথিং ব্যাড, তো ওই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। একদমই। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। একদম শেষে বলবো সবার জন্য একটা রাউন্ড অফ করে, সবার জন্য ভালো থাকার একটা মন্ত্র। ভালো মানে মুখ ভালো থাকা, ওরাল হেলথ ভালো রাখার, এবং একটা মন্ত্র আমি খালি বলবো যে মাউথ ইজ দ্য মিরর অফ ইয়োর বডি। কারণ আমি যত ভিটামিনই খাই আর সবজি খাই আর খুব দামি নামি ব্রকলি খাচ্ছি, যা খাচ্ছি এভরিডে খাচ্ছি, কিন্তু ফ্রম দিস সাইড, এই মুখটাই যদি আমার পরিষ্কার না থাকে, আমি কিন্তু সব কিছুই ভিতরেই নিয়ে যাচ্ছি। তো সেই জিনিসটাকে আমি যত আমার মুখে যদি নোংরা থাকে, অনেকদের যেটা নিয়ে আমি কথা বললাম না, সেটা হচ্ছে ক্যালকুলাস হচ্ছে পাথর জমে থাকা। অনেক আমরা দেখেছি, উই কাম অ্যাক্রস মেনি পিপল যাদের এই সামনের দাঁত, একটা দাঁত, দুটো দাঁত ধীরে ধীরে নড়ে পড়ে গেছে, দে হ্যাভ নট এক্সট্রাক্টেড, ডাক্তারের কাছে গিয়ে তুলতে হয়নি, কিন্তু ওরা বলে এই এমনি তো নড়ে পড়ে গেল দাঁতগুলো। সেটা পড়েছে কেন? পড়ার কারণ কিন্তু একটাই, যে মাড়ি যেখানে ধরে আছে, আমার দাঁতটা তো একটা হাড্ডির মধ্যে, তার উপরে মাড়ি আছে, আস্তে আস্তে এই দাঁত আর মাড়ির এই জাংশনটায় পাথর জমতে শুরু করে। হোয়াট ইজ দ্যাট পাথর? এই যে যেটা বললাম যে আমি ব্রাশ ডে 1 থেকে করব, কারণ দাঁতের উপরে একটা পরত পড়ে, সেই পরতটা আস্তে আস্তে মোটা হতে শুরু করে। সেই মোটা কেন হচ্ছে? কারণ আমার স্যালাইভা যেটা থুতু, তার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এই সব মিনারেলসগুলো ওই পরতের উপরে জমতে থাকে। তো আস্তে আস্তে যেই জমে জমে ওটা একটা ক্রাস্ট হয়ে যায়, যেই সে জমলো, মাড়ি কিন্তু আরও নিচে নেমে গেল, তাকে আরও জায়গা দিয়ে দিল, আরও জমছে, মাড়ি আরও নিচে নামলো, তাকে আরও বড় হওয়ার জায়গা দিল, আস্তে আস্তে মাড়ি কিন্তু আর নাই, সে মিশে গেছে দাঁতের, পুরো দাঁতের যেটা শিকড় সেটা এক্সপোজ, সে নড়ে পড়ে গেল। এবার এই স্কেলিংয়ের ব্যাপারটাও আমি মানে অনেকদের বলি যারা আমাকে ভিজিট করে, যে মানে ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট অ্যান্ড ডু স্কেলিং ওয়ান্স ইন আ ইয়ার। আর যেটা মিথ, বড় মিথ, সেটা হচ্ছে স্কেলিং করলে দাঁতের ইনামেল ক্ষয় হয়ে যায়। বাট গুগলেও সার্চ করে দেখতে পারো, আজকাল তো এআই এসে গেছে, যে দাঁত ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার অফ ইয়োর বডি, হাড্ডির থেকেও শক্ত, তাকে ক্ষয় স্কেলিং মেশিনের যে টিপ, ইট ইজ আলট্রাসনিক ভাইব্রেশন, ওই জিনিসটা তো আমি আমার পেশেন্টদের নখে লাগিয়ে দেখি, ইট ডাজন্ট ইভেন কজ আ স্ক্র্যাচ ইভেন ইন ইয়োর নেলস, তা হাউ উইল ইট কজ এনি প্রবলেম? আমি তো ওই স্কেলিং মেশিনটা দিয়ে পাথরগুলোকে সরাচ্ছি, আমি তোমার দাঁতের উপর স্ক্র্যাচ করছি না, তোমার যে এক্সট্রা যে পাথরটা জমে আছে, আই এম ক্লিনিং দ্যাট। সো এই মিথটা যেন না রাখে যে স্কেলিং করলে ইনামেল খারাপ হয়। স্কেলিং বছরে কি মানে আমরা 3-4 বার করি, যেই দেখি একটু কিছু জমলো, বিকজ হ্যাঁ দাঁতের এই ভিতরের অংশ আমাদের দ্বারাও ভালো করে ক্লিন হয় না, আমরা যত যত্ন বাইরের দিকে নিই, হাউ মাচ টাইম ডু উই গিভ ফর ভিতরের জায়গা? দিই না, আর আমাদেরও জমে, সবারই জমছে, বাট হ্যাঁ আমরা জানি যে এটা হতে পারে, মাড়ি আরও নেমে যাবে, দাঁত নড়ে যাবে, সো ওয়াই কিপ ইট? তো স্কেলিংও যেরকম আপনি ডেন্টাল চেক আপ করছেন বছরে একবার, স্কেলিং অবশ্যই করুন বছরে একবার, which and don't allow all these deposits to stay in your mouth. এই নোংরাগুলোই কিন্তু পেটে যাচ্ছে, মানে মেবি 90% পিপল দে সে গ্যাস অম্বলের ধাঁচ আছে। হ্যাঁ, কেন হচ্ছে? কারণ আপনি মুখই পরিষ্কার নয়, এই যা খাচ্ছেন সব নোংরা তো ভিতরে যাচ্ছে। সো মাউথ, কত লোকের দাঁত নড়া দেখে বা প্রবলেম দেখে আমরা বলি একটা ব্লাড টেস্ট করবেন, তো আমাদের মনে হচ্ছে আপনার সুগার আছে, মানে 100 পেশেন্টসদের বোধহয় ধরা পড়েছে সুগার থ্রু আস,
তারা জানেই না, কিন্তু দাঁতের কন্ডিশন দেখে বুঝে গেছি যে ওর কিছু একটা রোগ আছে, নইলে এতটা খারাপ হওয়ার মুখের কন্ডিশন নয়। সো দ্যাটস ওয়াই ইট টেলস আস মেনি থিংস। তোমার ক্যান্সারাস কিছু হচ্ছে সেইটাও, তুমি এই সব কোনো ডিজিজে, or you are having any deficiency, vitamin deficiency, mineral deficiency, all this the mouth says it all. তাই জন্যই বলি মাউথ ইজ দ্য মিরর, অ্যান্ড ওকে ক্লিন রাখুন, টেক কেয়ার অফ ইয়োর 32 টিথ or 20 টিথ or 20 প্লাস 10ও হতে পারে, মানে 20 আস্তে আস্তে তো ওগুলো রিপ্লেস হয়ে পার্মানেন্ট টিথ আসছে। তো ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর মাউথ, which is the most neglected part of your body. আমি চুল হয়তো 10 বার আঁচড়াবো, কিন্তু দাঁতকে আর কে দেখছে? একবারও দেখে তো ব্রাশ করি না কোনো রকম ভাবে, দাঁত দিয়ে করতে করতে ফোনও অ্যাটেন্ড করছি, কথাও বলছি, কুলি করে ফেলে দিলাম, কুলিও হয়তো একবার করলাম, অর্ধেক গেল না, we are least bothered. So please give the mouth little bit importance, because it is something which is going to stay. আমি বাঁধানো দাঁত পরে কতদিন আর আমার চলবে? আর আমি ভালো করে খেতেও পারবো না, সেই নিজের দাঁতের মতন মজা তো আর বাঁধানো দাঁত দেবে না। তো দ্যাটস ওয়াই অলওয়েজ উই শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার টিথ, অ্যান্ড কী করছি, কী যত্ন নিচ্ছি, এইটুকু আমাদের করা উচিত, যত্ন নেওয়া উচিত। যেমন কথায় আছে ত্বকের যত্ন নিন, সেরকম দাঁতেরও যত্ন নিতে হবে আমাদের একদম। সকলকে। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সোনালী সাহাকে। থ্যাংক ইউ সো মাচ। এই কনভারসেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, এত মজার ছলে, এত গল্পের ছলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং ধন্যবাদ আমার সকল বন্ধুদের এভাবে আমাদের পাশে থাকার জন্য। পাশে থাকতে হবে এভাবেই, সঙ্গে থাকতে হবে, শুনতে হবে 90.4 গীতাঞ্জলি রেডিও, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ।